নমস্কার, সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বিজয়া দশমী। তো আমি আমার ছোট ছোট ভাই বোন এবং সমবয়সীদের জানাই বিজয়া দশমী প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও অনেক অভিনন্দন। গুরুজনদেরকে আমি প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা সমাজ নিয়ে, সংস্কৃত সমাজ নিয়ে আলোচনা করব। আজকে আমরা যেটা শিখবো সেটা কিন্তু জাস্ট 10 মিনিটের মধ্যে আমরা সমাসের টপিকটা পুরোটা শেষ করে দেবো। জাস্ট 10 মিনিটের মধ্যে। মানে আজকে আমরা একটা ট্রিক শিখবো, একটা ছোট ট্রিক, যে ট্রিকটা আমাদের খুবই কাজে লাগতে চলেছে। এই ট্রিকের সাহায্যে তোমরা জাস্ট একবারই দেখবে আর একবার দেখেই বলে দিতে পারবে যে এটা কি সমাস। এই ট্রিকের সাহায্যেই পরীক্ষায় সমাসের ওপর 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার যাই নাম্বারে প্রশ্ন থাকুক না কেন তোমরা অ্যান্সার করে আসতে পারবে। তো সেই জন্য ট্রিকটা তোমাদেরকে বোঝার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে তোমরা বুঝতে পারবে না। তো চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। সমাস মানে হচ্ছে কি সংক্ষেপ। সমাস মানে হলো সংক্ষেপ। যেমন ধরো বলি যে শক্তিম অনতিক্রম। শক্তিম অনতিক্রম, এটা একটা বড় বাক্য। এইটাকে যখন আমি সমাস করছি তখন কি হয়ে যাচ্ছে, যথাশক্তি। তাহলে একটা মাত্রায় চলে আসলো যথাশক্তি। তাহলে এই যে বাক্যটাকে আমি সংক্ষিপ্ত করলাম এটাই হচ্ছে সমাস। তো সমাসের প্রকারভেদ, মূলত সমাসের প্রকারভেদ আছে 6টা। এছাড়া আরো আছে অলুক সমাস, নিত্য সমাস, এবং প্রত্যেকটা প্রকারভেদেরও মধ্যেও আরো অনেক অনেক আছে। তো সেই ডিটেলসে আমরা যাচ্ছি না, আমরা জাস্ট একটা ট্রিকের সাহায্যে শিখবো। তো সমাসের প্রকারভেদগুলো কি কি? অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, বহুব্রী সমাস এবং দ্বন্দ্ব সমাস। এই যে 6টা প্রকারভেদ আছে, এই 6টা প্রকারভেদ আমরা জাস্ট এক দেখায় বলে দিতে পারবো যে এটা এই ধরনের সমাস। প্রথম বলছে যে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাস আমরা কিভাবে চিনব? অব্যয়ীভাব সমাস বলছে শব্দের আদিতে উপসর্গ থাকবে। শব্দের আদিতে যদি উপসর্গ আমরা দেখতে পাই তবে সেটা হলো অব্যয়ীভাব সমাস। এবার দেখো এখানে আমি লিখিনি, কিন্তু বিষয়টা হচ্ছে কি, হয় উপসর্গ থাকবে, এটা মাস্ট। আর দ্বিতীয় কথা, উপসর্গ তো আমাদের সংস্কৃত কথা আছে 20টা রয়েছে, প্র, পরা, অপনির, সম, দু, বি, এরকম 20টা উপসর্গ রয়েছে। তো সব সময় কিন্তু আমরা উপসর্গ পাবো না, আরো অন্য অন্য কিছু শব্দ পাবো। তাহলে মাথায় এটা রেখে দাও যে মূল শব্দ ছাড়া যদি এক্সট্রা আর অন্য কোনো শব্দ আমরা দেখতে পাই যেটার কোনো মানে হয় না, তাহলে সেটাই হয়ে যাবে কি অব্যয়ীভাব সমাস। দেখো উদাহরণগুলো এবার দেখে নেই। প্রথমে হচ্ছে যথাশক্তি। এই যথাশক্তির মধ্যে তো যথাটা নিশ্চয়ই উপসর্গ নয়, তাহলে যথা, এই এই শব্দটা আমরা পাচ্ছি, শক্তি হলো মূল শব্দ, তার আগে যথাযুক্ত রয়েছে। শক্তিম অনতিক্রম বলে যথাশক্তি। নেক্সট হচ্ছে অনুবনম। অনুবনমটা হচ্ছে, অনুটা হচ্ছে উপসর্গ। অধিগৃহম, গৃহম মূল শব্দ, অধিটা হচ্ছে উপসর্গ। যথাবিধি, সেম যথাশক্তির মতো, বিধি অনতিক্রম্য, যথা হচ্ছে এখানে এক্সট্রা শব্দ। প্রতিদিনম, প্রতি এটা হচ্ছে উপসর্গ, দিনম হলো মূল শব্দ। মুক্তি, এই যে এটা একটা উপসর্গ, মুক্তি মূল কথা। বাল্যম, বাল্য হচ্ছে মূল শব্দ, তার সঙ্গে আর যুক্ত রয়েছে সহরি। স তার উপসর্গ নয়, কিন্তু স এটা একটা আলাদা একটা শব্দ যুক্ত রয়েছে। হরিটা হচ্ছে মূল শব্দ। স চক্রম, চক্র মূল শব্দ, তার সাথে স। পারে গঙ্গম, গঙ্গম গঙ্গা একটা একটা শব্দ, তার সঙ্গে পারে যুক্ত রয়েছে। মধ্যে গঙ্গম, গঙ্গা শব্দ, তার সঙ্গে এটা মধ্যে যুক্ত রয়েছে। তার মানে দেখতে পেলাম যে শব্দের আদিতে যদি উপসর্গ থাকে এবং উপসর্গ ছাড়া যদি আরো অন্য কোনো শব্দ আমরা পাই যার নির্দিষ্ট কোনো মানে হয় না, তখন হচ্ছে সেটা হয়ে যাবে অব্যয়ীভাব সমাস। তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসটা আমরা কি করে বুঝবো? বলছে কারকের সঙ্গে সম্পর্ক থাকবে। কারকের সঙ্গে সম্পর্ক থাকবে মানে কি? এখন কারক বিভক্তি আমরা সবাই জানি, যখন আমরা শব্দরূপ পড়েছি তখন বিভক্তিগুলো জানি। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এবং সর্বশেষে সম্বোধন। প্রথমা আর সম্বোধন তৎপুরুষের মধ্যে পড়ে না। এবার দ্বিতীয়া থেকে সপ্তমী অবধি তৎপুরুষের মধ্যে রয়েছে, যেমন দ্বিতীয় তৎপুরুষ আছে, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ। তো এই দ্বিতীয়া থেকে সপ্তমী অবধি আছে।
এবারে দেখো আমরা বুঝবো কি করে এটা তৎপুরুষ সমাস, কারকের সঙ্গে সম্পর্ক থাকবে। তাহলে আমাদেরকে এই দ্বিতীয়া থেকে সপ্তমী অবধি বিভক্তিটা একদম মাথায় রেখে দিতে হবে। দ্বিতীয়ায় কি কি বা কাকে দিয়া হয়, তৃতীয়ায় কি দ্বারা দিয়া কর্তৃক হয়, চতুর্থী কি জন্ম নিমিত্ত হয়, পঞ্চমী হইতে থেকে হয়, ষষ্ঠী হচ্ছে রবা এর হয়, সপ্তমী হচ্ছে তে অন্তস্থ মধ্যে হয়। ব্যাস এই কটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এবার আমরা সমাজটা চিনে ফেলবো। দেখো উদাহরণগুলো দেখো ভালো করে বুঝতে পারো। প্রথম যে কৃষ্ণ শ্রিত, কৃষ্ণ শ্রিত মানে হচ্ছে কৃষ্ণকে আশ্রিত, মানে কৃষ্ণকে আশ্রিত করে আশ্রয় করে কৃষ্ণ শ্রিত। তো এখানে দেখো কৃষ্ণকে আমি বলছি কি বা কাকে, তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস, তার মানে এটা দ্বিতীয় তৎপুরুষ। নেক্সট হচ্ছে মাস পূর্ব, মাস পূর্বটা কি মাসে ন পূর্ব, মাসের দ্বারা পূর্ব, মাসে ন পূর্ব তৃতীয় তৎপুরুষ। কুণ্ডল হিরণ্যম, কুণ্ডল হিরণ্যম কুণ্ডলায় হিরণ্যম। চৌর ভয়ম, চোর থেকে ভয়, চৌরাত ভয়ম। গঙ্গা জলম, গঙ্গা জলম মানে গঙ্গার জল, ষষ্ঠী তৎপুরুষ। ভুবনকর্তা হলো ভুবনস্য কর্তা, ভুবনের কর্তা, এটাও ষষ্ঠী তৎপুরুষ। গৃহপক্ষ আর রণপণ্ডিত এই দুটোই হচ্ছে সপ্তমী তৎপুরুষ, কারণ গৃহে পেকেছে এমন, রণপণ্ডিত মানে রণে মানে যুদ্ধে যে পণ্ডিত। আমরা কি করে চিনবো, যদি সেখানে দেখতে পাই কারকের সঙ্গে সম্পর্ক রয়েছে। তার মানে আমরা এই রণপণ্ডিতটা ধরো পরীক্ষায় দিয়েছে, সেখানে আমরা এটা যদি আমরা যখন ভাগ করছি রণপণ্ডিত মানে কি রণে পণ্ডিত, মানে বুঝতেই পারছি যে এটা যুদ্ধে যে পণ্ডিত, তাহলে কোথায় যুদ্ধে অধিকরণ, তার মানে এটা হয়ে যাচ্ছে তৎপুরুষ সমাস, কারকের সঙ্গে সম্পর্ক থাকে। আর একটা কথা, এই অব্যয়ীভাব সমাসের আরেকটা ছোট ব্যাপার আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবে যে অব্যয়ীভাব সমাসে যে সমাসগুলো দেয় তার একটাও কিন্তু বিসর্গ থাকে না, কারণ অব্যয়ের ভাব অব্যয়ের ভাব আর অব্যয়ের তো কখনোই কোনো কিছুতেই পরিবর্তন হয় না, মানে কোনো বিভক্তিতেই পরিবর্তন হয় না, অব্যয়ের যা রূপ সেটাই থেকে যায়। তাহলে দেখো এই যে অব্যয়ীভাব সমাসগুলো লিখেছি সেগুলোই কোনো বিসর্গ নেই। তো এটাও তোমরা মাথায় রাখতে পারো যে সমাসের পিছনে হচ্ছে আমরা বিসর্গ দেখতে পাবো না, সেটাকে আমরা অব্যয়ীভাব সমাস বলতে পারি। হচ্ছে আমরা কর্মধারায় নিয়ে আলোচনা করছি। কর্মধারায় সমাসটা কি করে বুঝবো, দেখো হচ্ছে পূর্বপদ বিশেষণ আর পরপদ বিশেষ্য থাকবে, তার পূর্বপদে বিশেষণ থাকবে আর পরপদে বিশেষ্য থাকবে। কি করে দেখো উদাহরণগুলো দেখো, নীলোৎপলম, নীলোৎপলম তাহলে উৎপলম এটা একটা বিশেষ্য, সেই উৎপলমটা কেমন নীল, তাহলে বিশেষ্যের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ সবকিছুই যা বোঝায় সেটাই বিশেষণ, তাহলে উৎপলমের গুণটা বোঝাচ্ছে, সেটাকে বোঝাচ্ছে নীল। আর পূর্বপদ আর পরপদ এটা তো আমরা আগেই জেনেছি, নীল হচ্ছে এখানে পূর্বপদ আর উৎপলম এটা হলো পরপদ, তাহলে নীল এই পূর্বপদে বিশেষণ আছে আর উৎপলম পরপদে হলো বিশেষ্য আছে। নেক্সট হচ্ছে মধুর বচনম, মানে কথাটা মধুর, বচন হচ্ছে কথা, তাহলে বচনম এটা হচ্ছে বিশেষ্য, কেমন বচনম মধুর বচনম। সুন্দর বালিকা মানে বালিকা হচ্ছে সুন্দর, বালিকাটা হচ্ছে বিশেষ্য, কেমন বালিকা সুন্দর বালিকা, সুন্দরী বালিকা, সুন্দর মেয়েদের ক্ষেত্রে সুন্দরী হয়। মহানবমী, নবমীটা মহান নবমী। কিং সখা, সখাটা কি খারাপ সখা, কিং সখা। তাহলে এটা আমরা দেখে বুঝতে পারছি যে পরপদে বিশেষ্য থাকছে আর পূর্বপদে যদি বিশেষণ থাকে তাহলে আমরা এক দেখায় বলে দিতে পারবো যে এটা কর্মধারয় সমাস। দ্বিগু সমাস, দ্বিগু সমাস হচ্ছে সিম্পল সংখ্যা বোঝালে দ্বিগু সমাস হয়, সংখ্যা বোঝালে দ্বিগু সমাস হয়। তার মানে যেখানে আমরা সংখ্যা দেখতে পাবো এক দৌ ত্রি, এই সংখ্যাগুলো আমরা যেখানেই দেখতে পাবো সেখানে দ্বিগু সমাস হবে। তোমাদের মনে একটা বিষয় নিয়ে একটু কনফিউশন আছে, আমি সেই কনফিউশনটা ঠিক একটু বাদেই আমি সমাধান করে দিচ্ছি। তো দেখো সংখ্যা বোঝালে দ্বিগু হয়, উদাহরণগুলো দেখে নেই, যেমন ত্রিলোকি, এই ত্রয়ানাং লোকানাং সমাহার, তাহলে ত্রি এটা একটা সংখ্যা রয়েছে। পঞ্চগবম, পঞ্চানাং গবানাং সমাহার। পঞ্চবটি, পঞ্চানাং বটানাং সমাহার। ত্রিভুবনম, ত্রয়ানাং ভুবনানাং সমাহার। তাহলে প্রত্যেকটার মধ্যেই সংখ্যা রয়েছে, ত্রি পঞ্চ, এটাও পঞ্চ এটাও ত্রি, এরকম যদি সংখ্যা দেখতে পাই তাহলে সেখানে আমরা চোখ বন্ধ করে দ্বিগু সমাস করব। বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস কি করে বুঝবো, বহুব্রীহি সমাস হচ্ছে পূর্বপদ আর পরপদ বাদ দিয়ে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাবে, তার মানে পূর্বপদ আর পরপদ যা থাকবে সেটার কোনো অর্থই সেখানে প্রাধান্য পাবে না,
সেটা পড়লেই, সেই শব্দটা পড়লেই আমরা যেন বুঝতে পারবো যে আরেকজনকে বোঝাচ্ছে, মানে অন্য এক তৃতীয় ব্যক্তিকে বোঝাচ্ছে, তবে সেটা হয়ে যাবে বহুব্রীহি সমাস। উদাহরণগুলো দেখি। চক্রপাণি, চক্রপাণিতে চক্র পানি মানে চক্র আর পানি মানে হাত, এই চক্র আর হাত এর দুটোকেই কিন্তু বোঝাচ্ছে না। চক্রপাণি বললেই আমরা বুঝতে পাচ্ছি যে নারায়ণকে বোঝাচ্ছে, বিষ্ণুকে বোঝাচ্ছে, যার হাতে চক্র থাকে। কেশাকেশি, কেশাকেশি মানে কেশকে বোঝাচ্ছে না, মানে চুলকে বোঝাচ্ছে না। কেশাকেশি মানে বোঝাচ্ছে যে কেশেষু কেশেষু যৎ যুদ্ধং গৃহীত্বা, মানে কেশে কেশে যে যুদ্ধ হয় সেটার কথা বলা হচ্ছে, কেশকে বলা হচ্ছে না। বিনা পানি, বিনাকেও বলা হচ্ছে না, হাতকেও বলা হচ্ছে না। বিনা পানি কার থাকে? মা সরস্বতী, সরস্বতীকে বোঝানো হচ্ছে। সীতা জানি, সীতা জায়া যশ, মানে সীতা যার পত্নী, তাহলে কাকে বোঝানো হচ্ছে? রামকে বোঝানো হচ্ছে। পঞ্চানন, পঞ্চানন মানে কাকে বলা হচ্ছে? শিব ঠাকুরকে বোঝানো হচ্ছে, আবার বজরংবলী হনুমানজিকেও বোঝানো হচ্ছে। পঞ্চানন মানে পাঁচটা মুখ, তাই পাঁচটা এবং মুখ এগুলোকে বোঝাচ্ছে না, তাহলে অন্য তৃতীয় ব্যক্তিকে বোঝাচ্ছে। এবার তোমাদের মনে যে প্রশ্নটা আসছে যে এই পঞ্চানন, এখানে তো এই পঞ্চটা একটা শব্দ, তাহলে আমরা একটু আগেই জানলাম যে সংখ্যা বোঝালে দ্বিগু হয়, কিন্তু এখানে পঞ্চাননটা কিভাবে বহুব্রীহি হয়ে গেল? অবশ্যই দেখো, এখানে পঞ্চানন মানে বলছে যে পাঁচটা আনন যার, তাহলে পাঁচটা আনন যার মানে তখন আমরা বুঝছি শিব ঠাকুরকে বুঝছি, নাই হনুমানজিকে বুঝছি। এবার দেখো দ্বিগুতে চলে যাই। দ্বিগু সমাসে যে প্রত্যেকটা ত্রিলোকী, তিনটে লোকের সমাহার, ত্রয়ানাং লোকানাং সমাহার, এখানে কি আমরা আলাদা কোনো তৃতীয় ব্যক্তি বুঝতে পারছি? নিশ্চয়ই না। পঞ্চবটী, সেই পাঁচটা বটকেই বুঝছি, পাঁচটা বট ছাড়া আর কিন্তু অন্য কোনো কিছুকেই বুঝছি না। তার মানে একটা জিনিস হলো যে যেখানে আমরা সংখ্যা দেখতে পাচ্ছি, যে সমাসে আমরা সংখ্যা দেখতে পাচ্ছি এবং সেই সংখ্যা থাকা সত্ত্বেও আমরা তৃতীয় পদের প্রাধান্য দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু দ্বিগু সমাস হবে না। কারণ দ্বিগু সমাসে সংখ্যা থাকলেও সেখানে কিন্তু তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে না, আর এখানে সংখ্যা রয়েছে এবং তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, সেই জন্য এটা হয়ে যাচ্ছে কি বহুব্রীহি সমাস। কি সমাস হবে সেটা বলতে হবে। তাহলে ত্রিমুনি, এটা আমরা সবাই লিখেছি যে অব্যয়ীভাব সমাস। এখন মনে প্রশ্ন আসতে পারে, এখানেও তো তিনজন মুনিকে বোঝানো হচ্ছে, কিন্তু এখানেও তাহলে ত্রিমুনিটা এখানে কিভাবে অব্যয়ীভাব হলো? এখানে দেখো অব্যয়ীভাব এই কারণে হয়েছে, এখানে সংখ্যা বোঝাচ্ছে, কিন্তু এই সংখ্যাটা যখন সংখ্যা হচ্ছে বিদ্যা দ্বারা বংশ আর জন্ম দ্বারা বংশ, মানে সংখ্যাবাচক শব্দের সঙ্গে যখন বংশবাচক শব্দের একটা যোগ থাকবে, তখন কিন্তু সেখানে অব্যয়ীভাব হবে, সেখানে দ্বিগুও হবে না আর বহুব্রীহিও হবে না। তিন মুনির বংশ এরকম বোঝাচ্ছে, এখানে সংখ্যাবাচক থাকলেও বংশ যেহেতু বোঝাচ্ছে বলে এখানে কিন্তু অব্যয়ীভাব হয়েছে, দ্বিগুও হয়নি, বহুব্রীহি হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে দ্বিগুটা কখন আমরা বুঝবো আর বহুব্রীহি আমরা কখন বুঝবো। সংখ্যা বোঝালেই কিন্তু দ্বিগু হবে, কিন্তু সেখানে কোনো তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাবে না। আর বহুব্রীহিতে যদি আমরা সংখ্যা দেখতে পাই এবং সংখ্যা দেখতে পাওয়া সত্ত্বেও যদি তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়, তবে সেখানে হয়ে যাবে বহুব্রীহি। আর যদি সংখ্যাবাচক শব্দের সঙ্গে বংশবাচক শব্দের যোগ থাকে, তাহলে সেখানে হয়ে যাবে অব্যয়ীভাব সমাস। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাসটা খুবই সাধারণ। দ্বন্দ্ব সমাস বলছে দুটি পদের অর্থই প্রধান, তার মানে পূর্বপদ আর পরপদ, এই দুটো পদেরই একটা আলাদা আলাদা অর্থ থাকবে, মানে দুটো পদেরই একটা নিজস্ব নিজস্ব অর্থ থাকবে। উদাহরণগুলো দেখেন, শিব কেশব, তার মানে শিবকেও বোঝানো হচ্ছে আর কেশবকেও বোঝানো হচ্ছে, দুটো পদের অর্থই কিন্তু প্রাধান্য পাচ্ছে। তাল তমালও, তালকেও যেমন বোঝানো হচ্ছে তমালকেও সেরকম বোঝানো হচ্ছে। গ্রীষ্ম বসন্ত, গ্রীষ্মকালকে যেমন বোঝানো হচ্ছে বসন্তকালকেও বোঝানো হচ্ছে। মাতা পিতরও, মাতাকে যেমন বোঝানো হচ্ছে পিতাকেও সেমন বোঝানো হচ্ছে। পানি পাদম, পানি যেমন বোঝানো হচ্ছে পাদম পাকেও তেমন বোঝানো হচ্ছে। রাম লক্ষণও, রামকে যেমন বোঝানো হচ্ছে লক্ষণকেও বোঝানো হচ্ছে। তার মানে দুটো পদেরই অর্থই প্রাধান্য পাচ্ছে। তাহলে আমরা ভালো করেই বুঝতে পারবো যে উদাহরণটা পড়ে আমরা যদি দেখতে পাই যে দুটো পদে যে দুটো পদ দিয়েছে, ধরো পরীক্ষায় দিয়ে দিল মাতা পিতরও, এটা কি সমাস বললো, তখন আমরা মাতা পিতরও পড়লে আমরা কি বুঝবো যে মাতাকেও যেমন অর্থটা প্রাধান্য পাচ্ছে, পিতারও সেরকম অর্থ প্রাধান্য পাচ্ছে, সেই জন্য
দুটো যেহেতু পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, সেটা আমরা চোখ বন্ধ করে বলবো এটা হলো দ্বন্দ্ব সমাস। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে এই সহজ ট্রিক্সের দ্বারা আমরা কিন্তু খুব সহজেই 1 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমরা অ্যান্সার দিয়ে দিতে পারবো যে এটা কি ধরনের সমাস। আশা করি ট্রিক্সটা তোমাদের অবশ্যই কাজে লাগবে। এরকম এই ট্রিক্সটা কাজে লাগিয়ে তোমরা পড়ো, দেখবে খুব তাড়াতাড়ি সমাজটা মুখস্থ হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানি, অবশ্যই কমেন্ট করো। যদি ভিডিওটা ভালো লাগে তবুও কমেন্ট করো, আর ভালো না লাগলেও কমেন্ট করো, কারণ কমেন্ট বক্সটা আছে সেটার জন্যই, ভালো খারাপ সবকিছু লেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমরা যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও। তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে। ধন্যবাদ।